দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হার্নিয়ার কারণ, তার চিকিৎসা এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জেনারেল অ্যান্ড অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার ABM মাহবুবুর রহমান, যিনি বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন সার্জারি বিভাগে ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পরিচিত একটা নাম হার্নিয়া। তা নিয়ে সবারই কিন্তু একটা উদ্বেগ কাজ করে। আসলে হার্নিয়াটা কি, হার্নিয়া কোথায় হয় সচরাচর, বা হার্নিয়া আসলে পুরুষদেরই রোগ কিনা, মহিলাদের হয় কিনা, নানান প্রশ্ন কিন্তু হার্নিয়া নিয়ে রয়েছে। তা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে একটু শুরু করি, আসলে হার্নিয়াটা কি, হার্নিয়াটা কাদের হয় এবং হার্নিয়ার সংজ্ঞাটা আসলে কি? আচ্ছা, হার্নিয়ার সংজ্ঞা আমি যদি খুব সহজ ভাষায় বলতে চাই তাহলে সেরকম হবে যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি শরীরের কোনো দুর্বল জায়গায় দিয়ে বের হয়ে আসে সেটাকেই আমরা হার্নিয়া বলতে পারি। মূলত হার্নিয়া অনেক জায়গায় হয়, তবে আমরা মোটা দাগে হার্নিয়াটা পেটের মধ্যেই বেশি দেখি, বা ওগুলোই আমরা বেশি চিকিৎসায় আসে, রোগীর নিয়ে আসেন আমাদের কাছে আর কি। আচ্ছা, অর্থাৎ বৃদ্ধি পায় কোনো একটা অংশ, যেটা বেড়ে যাচ্ছে সেটাকে আমরা হার্নিয়া বলি। এটা পেটের কোনো অংশ হবে, এটা বেরিয়ে আসছে, হ্যাঁ, এবং এটার সাথে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, ওগুলোর কারণে ক্রমান্বয়ে এটা বড় হতে থাকে। আচ্ছা স্যার, হার্নিয়া যখন হয়ে যায় আসলে তখন নানা রকম উপক্রম দেখা যায়, তো কিভাবে আসলে বুঝবো যেটা হার্নিয়ার ব্যথা কিনা বা অন্য কোনো পেটের ব্যথা কিনা? এই খুব ভালো একটা প্রশ্ন আপনার। সেটা হচ্ছে যে ইন্টারেস্টিংলি হার্নিয়াতে তেমন কোনো সমস্যাই থাকে না রোগীর। রোগী একটা ফোলা নিয়ে আসে, মূলত কুচকিতে হয়, যেমনটা আমি বলছিলাম। আমি পেটের হার্নিয়া নিয়ে কথা বলতে চাই, এবং আপনি কিছুটা ক্লু দিয়েছেন, এটা পুরুষদেরই বেশি হয়, মেয়েদের ব্যাপারটা আমি আসছি। তো যেহেতু একটা প্রাইভেট পার্টি থাকে এবং তেমন কোনো সমস্যা নাই, সে হাঁটাচলা করছে, কাশি দিলে বা প্রেশার দিলে একটু বড় হয়, আবার শুইলে চাপ দিলে ছোট হয়ে যাচ্ছে, তো পেশেন্ট সাধারণত ইগনোর করে, ঘুরে বেড়ায়। আর এটার যেহেতু চিকিৎসাটা অপারেশন তো সবাই ভয় পায়, সুতরাং তারা চিকিৎসাটা করতে আসে না। কিন্তু যখন আসে তখন তার ব্যথা হতে শুরু করে, যে হাঁটছে অনেকক্ষণ, তখন একটা ব্যথা শুরু হয় পেটের ওই ফোলা জায়গাটাতে, ইভেন নাভির কাছেও ব্যথা হতে পারে। আর কখনো কখনো যেটা হয় খুব খারাপ, যে জন্য হার্নিয়ার চিকিৎসা করা উচিত, যে হার্নিয়াটা আর ঢুকছে না পেটের ভিতরে, পেশেন্ট চেষ্টা করে আর ঢুকাতে পারে না, ওটাকে আমরা বলি আটকে যাওয়া হার্নিয়া বা অবস্ট্রাক্টেড হার্নিয়া। সেটা খুবই মারাত্মক একটা ব্যাপার এবং জীবন ঝুঁকি তৈরি করে। তো মোটা দাগে হার্নিয়াতে তেমন কোনো প্রবলেম নেই, ফোলাটা ছাড়া রোগী তেমন কিছু একটা নোটিস করে না। তবে চিকিৎসা যদি না করা হয় তবে হচ্ছে একটা ঝুঁকির কারণ, অবশ্যই এটা ঝুঁকি তো অবশ্যই আছে, যেমনটা বললাম, পেশেন্টের মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। আমি যেমনটা বলছিলাম যে সরাসরি আমরা মনে করে থাকি হার্নিয়া আসলে পুরুষদেরই হয়, পুরুষদেরই আসলে বেশি সংখ্যক হার্নিয়ার যে সমস্যাটা তা নিয়ে হচ্ছে আমরা বেশি শুনে থাকি যে তাদের হয়। পুরুষদের আসলে কেন হার্নিয়াটা বেশি হয়? আচ্ছা, পুরুষদের আমরা হার্নিয়াটা দুই রকমের হয়। একটা হচ্ছে যে অল্প বয়সে যদি হার্নিয়া হয় পেশেন্টের, ধরেন 40-এর আগে হচ্ছে, সেক্ষেত্রে এটা জন্মগত একটা ত্রুটি। আপনারা যদি ব্যাপারটাকে ব্যাখ্যা করি এইভাবে, যে আমাদের পুরুষদের যে টেস্টিস, ওগুলো তৈরি হয় কিন্তু পেটের ভিতরে, কিডনি যেখানে থাকে ওখানে, কিন্তু ওটা ওখানে থাকলে গরমে নষ্ট হয়ে যাবে, সেজন্য সৃষ্টিকর্তা এটাকে নামিয়ে দেন নিচে। যেই পথে এটা নেমে আসে, এই পথটা একটা সময় পরে বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের এটা বন্ধ হয় না, তাদেরই পরবর্তীকালে এই পথ দিয়েই নারী ভুঁড়ি পরবর্তীতে নেমে আসতে পারে, যদি তার অনেক বেশি কষা থাকে বা ওয়েট লিফটিং এর কাজ করে, ইত্যাদি ইত্যাদি। আর বয়স্ক মানুষ 40-এর উপরে, তাদের সাধারণত এই মাসলগুলো, পেটের যে মাংসপেশির মধ্যে এক ধরনের দুর্বলতা দেখা দেয়। এই কারণে তখন মাসলগুলো স্ট্রেসড হয়ে যায়, উইকনেস ডেভেলপ করে, ওই উইকনেস দিয়েই সাধারণত নারী ভুঁড়িগুলো বের হয়ে আসার চেষ্টা হয়। এটাই হচ্ছে হার্নিয়ার পুরুষদের ক্ষেত্রে। স্যার, হার্নিয়া নিয়ে একটা প্রশ্ন কিন্তু খুবই কমন একটা প্রশ্ন থাকে, যে পুরুষদের ক্ষেত্রে যদি হার্নিয়া হয়ে থাকে সে কোনোদিন বাবা হতে পারবে না, এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যাদের এই বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই, তারা এটা চিন্তা করে থাকেন। এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? কিছু ক্ষেত্রে সম্পর্ক আছে। আপনি যদি দীর্ঘ সময় হার্নিয়াটাকে চিকিৎসা না করে রেখে দেন, তো এটা কোথায় নামছে? এটা তো ওই স্কোটাম বলে, যে মানে টেস্টের যে থলিটা, ওখানে সে জমা হয়ে থাকে। সেটা একটা বিশাল একটা প্রেশার দিচ্ছে, সে প্রেশার দিলে টেস্টিসের উপরেও একটা প্রেশার পড়তে পারে। সেক্ষেত্রে একটা থিওরিটিক্যাল পসিবিলিটি আছে যে তার হয়তো টেস্টিস, তার শুক্রাণু তৈরি করার ক্ষমতা কমে যেতে পারে। কিন্তু আদারওয়াইজ এটা একটা মিথই বলতে পারেন। যদি আর্লি স্টেজে আমরা অপারেশন করে দিই, অপারেশন যদি কোনো জটিলতা না হয়, সেক্ষেত্রে তার
বাবা হওয়ার ক্ষমতার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা স্যার, হার্নিয়া নিয়ে আমাদের আরো প্রশ্ন রয়েছে, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি হার্নিয়া নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন অধ্যাপক ডাক্তার ABM মাহবুবুর রহমান। স্যার, আমরা হার্নিয়া নিয়ে কথা বলছিলাম যে পুরুষদের আসলে হার্নিয়ার যে সমস্যার কথা আমরা জানালাম, সেটা তেমন একটা প্রবলেম নাও হতে পারে যদি না সঠিক সময় সেটা চিকিৎসা হয়। তো যেটা বলছিলাম যে আসলে আমরা ভেবেই থাকি হার্নিয়া আসলে পুরুষদের একটা রোগ, তবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়া দেখা যায়। তো মহিলাদের ক্ষেত্রে হার্নিয়ার সংখ্যাটা আপনি কেমন পেয়ে থাকেন? মহিলাদের হার্নিয়া যথেষ্ট পরিমাণে হয়। বিশেষ করে আমি যদি বলি, ওদের সারা যতগুলো হার্নিয়া হবে মহিলাদের, এর মধ্যে 20% হার্নিয়া কিন্তু মহিলাদের কুচকিতে হতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলছি। এটা একটা বিশেষ কারণ আছে, এবং এক ধরনের বিশেষ ধরনের মহিলাদের এটা হবে যারা আপনার রিপ্রোডাক্টিভ এজে, যাদের বাচ্চা অনেকবার হচ্ছে, তাদের এই পেলভিসের লিগামেন্টগুলো উইক হয়ে যায়। উইক হয়ে গেলে তখন কুচকিতে তাদের একটা হার্নিয়া ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলছি। যদিও ইনগুইনাল হার্নিয়া ওই যেটা পুরুষের হয় তার চেয়ে সংখ্যায় কম, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা যথেষ্ট ব্যথার সৃষ্টি করে, কারণ রিংটা খুব টাইট হয়। তো এটা মহিলাদের। এছাড়া মহিলাদের আরেকটা খুব কমন হার্নিয়া হচ্ছে, আগে অপারেশন হয়েছে, বিশেষ করে মহিলাদের আজকে তো সিজারিয়ান সেকশন খুব বেশি হয়, ওই যে ঘাটা আছে, এই ক্ষতটা থেকে দেখা গেল যে একটা কিছু বেরিয়ে আসছে, আসে আমার কাছে যে অপারেশন হয়েছিল, এখন এখানে একটা বেরিয়ে যাচ্ছে, কি যেন চাপ দিলে ভেতরে ঢোকে। তো এটা হচ্ছে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। আর এখন তো ল্যাপারোস্কোপির যুগ, এবং আমরা ল্যাপারোস্কোপি অপারেশন করছি, এবং ছিদ্র আমরা যে করি, এর মধ্যে নাভি একটা ছিদ্রের জায়গা, এইখানে দেখা যায় যে অপারেশন হয়েছে, রোগীও ভালো, কিন্তু পরে 2-3 বছর পর নাভিতে একটা ফোলা নিয়ে আসতেছে। এটাও আমরা ইনসিশনাল হার্নিয়ার মধ্যে পড়ি। অর্থাৎ যাদের হচ্ছে অপারেশন একটা হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, বা তারাই হচ্ছে মূলত এই ধরনের প্রবলেমে ভুক্তভোগী হয়ে থাকেন। তো সেক্ষেত্রে স্যার, আবার অস্ত্রোপচার যদি করতে হয়, এই যে হার্নিয়ার জন্য আপনি বলেন অপারেশন লাগবে, এবং এটাই কিন্তু একটা রোগীর জন্য হচ্ছে ভীতিকর একটা অবস্থা যে আবার অপারেশন করব, অপারেশনের জন্যই কিন্তু হার্নিয়াটা হলো। তাহলে আবার যখন অপারেশন করবে, তখন কি এটা সমাধান হবে? হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অপারেশনের ভীতি আছে আমি বলছেন। আর হার্নিয়াতে চিকিৎসা শুধুমাত্র অপারেশন, এটা কোনো ওষুধে কোনো টোটকায় কাজ করবে না। কেউ যদি বলে যে এইভাবে সারবে, আমি বলে দিচ্ছি, কিন্তু অ্যান্টিবায়োটিকও খাওয়া হয়। হ্যাঁ, এগুলো একদমই অপচিকিৎসা বা কুচিকিৎসা বলতে পারেন। তো এই অপারেশনটাই একজন বিশেষজ্ঞ সার্জনকে দিয়ে করতে হবে, যিনি ব্যাপারটা বোঝেন, যার অনেক বেশি অভিজ্ঞতা আছে। এবং এখন আমরা অ্যাডভান্স ল্যাপারোস্কোপিতে যে করি কাজটা, সেটা হচ্ছে যে হার্নিয়া, কুচকির হার্নিয়াগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি। এখানে মোটা থেকে 4টা ছিদ্র আছে, যেগুলো উইক পয়েন্ট হিসেবে কাজ করে। আমরা যদি কেটে করি, তাহলে আমি একটা উইক পয়েন্ট বা 2টা উইক পয়েন্টকেই অ্যাড্রেস করতে পারবো, কিন্তু বাকি 2টা পয়েন্ট আমি দেখবো না। অন্য পাশের হার্নিয়া আছে কিনা সেটাও আমি দেখবো না, কিন্তু ল্যাপারোস্কোপিতে অন্য পাশের হার্নিয়াটা হচ্ছে বোঝা যায়, কারণ যার একদিকে হয়েছে তার 12 থেকে 20% সম্ভাবনা আছে আরেকদিকে হবে। সুতরাং এটা দেখলে আমরা পুরো জিনিসটাকে দেখতে পাই, এবং একটা বড় রিপেয়ার ওয়ার্ক করা যায়, যেখানে 4টা ছিদ্রকেই আমরা একসঙ্গে অ্যাড্রেস করে দিতে পারি, যাতে ভবিষ্যতে আর এদিক দিয়ে কোনো হানি হওয়ার সম্ভাবনাটা অলমোস্ট শূন্যের পর্যায়ে চলে যায়। অর্থাৎ অ্যাডভান্স ল্যাপারোস্কোপির ক্ষেত্রে এই নিশ্চয়তাটা মোটামুটি থাকে যে হচ্ছে পরবর্তীতে হার্নিয়ার সমস্যাটা যাতে না হয়। স্যার, এটা সফলতাটা আসলে কত %? আপনার যে বিভিন্ন স্টাডি আছে পৃথিবীতে পাবলিশ হয়েছে, সেখানে দেখা যায় যে ওপেন টেকনিক এবং ল্যাপারোস্কোপিক টেকনিকের রেকারেন্স রেট, মানে আরেকবার ফিরে আসার সম্ভাবনাটা অলমোস্ট ইকুয়াল। এটা অ্যারাউন্ড 0.1 to 2% মতো। হ্যাঁ, এক্সপার্ট সার্জনের মাধ্যমেও করলে এরকম হতে পারে, কারণ কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, আমরা বলেছি। পেটের মধ্যে যদি কনস্ট্যান্ট চাপ সৃষ্টি হয়, কারণ একটা রোগী ধরেন কাশি আছে, তার প্রস্রাব করতে কষ্ট, তার কোষ্ঠকাঠিন্য আছে, ওয়েট লিফট করে, তাদের কিন্তু এই কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল প্রেশারের কারণে এটা আবার রিকার হতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটা ওপেন এবং ল্যাপারোস্কোপিতে অলমোস্ট ইকুয়াল। আর ল্যাপারোস্কোপির আরেকটা ভালো সুবিধা হলো যে ব্যথা নাই, দাগ নাই, ইনফেকশন নাই, হসপিটাল স্টেটা কম, খুব তাড়াতাড়ি আমি আমার কাজে ফিরতে পারছি। এগুলোর কারণে ল্যাপারোস্কোপি ওর থেকে অনেক ভালো। এবং আজকাল বলাই হচ্ছে যদি 2 দিকে হার্নিয়া থাকে, ল্যাপারোস্কোপি টেকনিক শুড বি গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক। আচ্ছা স্যার, আমরা যেহেতু বাংলাদেশের চিকিৎসার উপর মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে একটু কম ভরসা করে থাকি, কিছু একটা হলে সার্জারির জন্য বিশেষ করে আমরা বিদেশে যেতে একটু আগ্রহ প্রকাশ করে থাকি, তো ল্যাপারোস্কোপির ক্ষেত্রে, অ্যাডভান্স ল্যাপারোস্কোপির ক্ষেত্রে বাংলাদেশের সুচিকিৎসাটা এখন কেমন?
অনেক ভালো। আমরা এ নিয়ে আমাদের বিভিন্ন রকমের সোসাইটি আছে বাংলাদেশে, বার্নিয়া হার্নিয়া সোসাইটি আছে। গভর্নমেন্ট হসপিটালে কি হ্যাঁ, अवेलेबल আছে? এটা এখন একটা রেভলিউশন আকারে আজকালকার নতুন ছেলে। এখন ধরেন গ্লোবাল তো আমরা সবাই, আমাদের সবারই অ্যাক্সেস আছে ট্রেনিং নেওয়ার, দেশি বিদেশি এক্সপার্টদের সাথে মিট করার। সুতরাং এই লাইনে আমরা এখন অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং বিশ্বমানের এক্সপেন্সটা কেমন, খরচটা কেমন হয়ে থাকে যদি ল্যাপারোস্কোপিক করতে হয়? আপনার ইনিশিয়ালি একটু বড় বেশি মনে হতে পারে ইনিশিয়ালি, হ্যাঁ, তাও কি সেটাকেও কমিয়ে দেওয়ার জন্য সার্জনদের স্কিল বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকাল। যেমন আমরা যে একটা মেশ লাগাচ্ছি এর মধ্যে কিছু ক্লিপ ইউজ করি, ওগুলো খরচে, কিন্তু আমরা যদি হাতে সেলাইতে পারি, হ্যাঁ, তাহলে খরচটা কমে গেল এবং ওই স্কিলটা সার্জনরা ডেভেলপ করে নিয়েছে যাতে করে আমরা কস্টটাকে মিটিগেট করতে পারি। ওভারঅল আমি নিজেই পার্সোনালি রোগীকে কনভিন্স করি যে আপনি সামান্য কিছু খরচ বেশি হতে পারে আপনার 5-7 হাজার টাকা, কিন্তু আপনি কিন্তু বেনিফিট পাবেন অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি আরো প্রশ্ন করব হার্নিয়া নিয়ে, সময় হচ্ছে আরেকটা বিরতি, তারপর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি হার্নিয়া নিয়ে এবং তার চিকিৎসা এবং পরবর্তী কি করা যেতে পারে তা নিয়ে, কি করণীয় রয়েছে তা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার AB মাহবুবুর রহমান। স্যার, আমরা কথা বলছিলাম হার্নিয়া নিয়ে এবং হার্নিয়ার যে বিষয়ে কথা বললাম যে পুরুষ মহিলা উভয়ের কিন্তু হতে পারে। এবার প্রশ্নটা চলে আসে যে শিশুদের হার্নিয়া হতে পারে কিনা, বা শিশুদের হার্নিয়া হলে তাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে? জি, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি মনে করি এই ব্যাপারটা বেশি অ্যাড্রেস করা হয়। বাবা মা বাচ্চাদের রোগ সাধারণত হেলাফেলা করে না, নিজের সমস্যা দেখছে না, কিন্তু বাচ্চার চিকিৎসা করতেই হবে এবং আসে। বাচ্চাদের হার্নিয়া থাকে, ভালো পরিমাণে থাকে। এটা একটা জন্মগত ত্রুটি হতে পারে নাভির কাছে যদি হয়। এছাড়া কুচকির মধ্যে হার্নিয়া, ওই যে যেমনটা বললাম, টেস্টিস নামার সময় এই পথটা 2 বছর টাইম লাগে এটা বন্ধ হয়ে যেতে কারো কারো ক্ষেত্রে। ওই সময়টুকুতে যদি এর ভিতরে কোনো অ্যাবডোমিনাল কন্টেন্ট, বিশেষ করে নাড়ি ভুঁড়ি ঢুকে যেয়ে থাকে, তাহলে তার এই হার্নিয়াটা হবে। পেটের পানি চলে আসে, ফোলা থাকে, সেক্ষেত্রেও লক্ষণগুলো অনেকটা ওই রকমই। শুলে পরে দেখা যায় যে চলে যাচ্ছে, কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে যদি বাচ্চারা তো বলতে পারে না, কান্নাকাটি করে আটকে যায়, ওটা তখন অ্যাড্রেসেবল। ওই বিশেষ জায়গাটাকে ধরে সে কান্নাকাটি করতে থাকে এবং তারস্বরে চিৎকার করবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এবং আমাদের কাছে মা ডিটেল বলেই দেয় যে ও কান্না করে এবং ওখানে ধরে কান্না করে, তখন আমরা বুঝতে পারি যে ওইটাই তার কান্নার প্রধান। তখন আপনারা ডায়াগনোসিসটা কিভাবে করেন? নরমালি হার্নিয়া ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা দেখলেই বোঝা যায় যে এটা হার্নিয়া। তারপরেও আমরা একটা ইমেজিং টেস্ট, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাম করলেই ব্যাপারটা সম্পর্কে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। তেমন একটা টেস্টের দরকার পড়ছে না বিশেষ কোনো টেস্টের প্রয়োজন। আচ্ছা স্যার, তখন কি শিশুদের ক্ষেত্রে কি ওষুধ দিয়ে ভালো করার কোনো শিশুদের ক্ষেত্রে আমি যেমনটা বললাম 2 বছর পর্যন্ত ওই যে রাস্তাটা যেটা বন্ধ হয়নি ওটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সিমটোমেটিক না হয়, পেশেন্ট ব্যথার কথা বলছে না, মানে আসছে ওই জায়গাটা ফোলা, তো আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করাই যে আপনি দেখেন যদি ব্যথা না হয় চলুক, আশা করা যাচ্ছে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। যদি সেটা না হয়, বড় হচ্ছে 2 বছরের সময় অতিরিক্ত হয়ে গেল, সিমটোমেটিক, পেশেন্ট বাচ্চা কান্নাকাটি করে, চিৎকার করছে, তখন আমরা অপারেশনের জন্য যাই। তো পরবর্তীতে সেই শিশুর কোনো অসুবিধা হতে পারে না? ওই যে সার্জন যদি স্কিলড হন, এক্সপার্ট হন, বাচ্চাদের অপারেশন সম্পূর্ণ। আচ্ছা স্যার, হার্নিয়ার সাথে লাইফস্টাইলের কোনো সম্পর্ক আছে কিনা, বা এই যে জীবনযাত্রা, আমরা এখন খুব অ্যাডভান্স লেভেলে জীবনযাত্রা করি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন একটু বলতেই পারি একটু ভেজালযুক্ত খাবার খাচ্ছি, তাহলে এটার সাথে কি হার্নিয়ার কোনো সম্পর্ক আছে কি? জি, আমি শুরুতে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরের কথা বলছি যে সবার হচ্ছে না, কার করে হচ্ছে, কেন। অবশ্যই কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। আমার পেটের মধ্যে কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে, আমি কাশতেছি, প্রচুর কাশির রোগ, আমার অ্যাজমা আছে, আমার কোষ্ঠকাঠিন্য আছে, আমার প্রস্রাব করতে যথেষ্ট ফোর্স করে করতে হয়, ধূমপাই যারা এবং যাদের অনেক ওয়েট আছে, ওবেস পেশেন্ট, এদের এই পেটের মাংসগুলো ঢিলা হয়ে যায় অ্যাবডোমেনের প্রেশারের কারণে, পাতলা হয়ে যায়, ওগুলো তখন এজ উইক পয়েন্ট কাজ করে এর ভিতর দিয়ে হার্নিয়াগুলো ডেভেলপ করে। তো অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন এসেনশিয়াল। এটা শুধু হার্নিয়া প্রিভেনশন তা না, ওভারঅল আমাদের অন্যান্য যে অসুখগুলো আছে, প্রেশার, ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রেও এই একই ধরনের নিয়ম কানুন খুব ভালো কাজ করে। আচ্ছা স্যার, যাদের কিডনির রোগে ভুগছেন, বিশেষ করে যাদের কিডনিতে পাথর রয়েছে বা ইউরিনারি ব্লাডারের কোনো অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে তাহলে তো হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। না, ওটা হয় হলো প্রোস্টেট যদি বড় থাকে, ইউরোলজির একটা অংশ আছে নিচে প্রোস্টেটটা ওই মূত্রথলির কাছে থাকে, এবং ওটা বড় হয়ে গেলে তখন ব্লাডারটার নেকটা ছোট হয়ে যায়, তখন পেশাব করতে তার খুব কষ্ট হতে থাকে, ওটাই তার পেটের প্রেশারটা বাড়াবে।
এই ক্ষেত্রেও আমরা তখন আগে দেখি যদি সিমটোমেটিক না হয় তাহলে আমরা আগে প্রস্টেটের চিকিৎসাটা করে নিই, তারপরে হার্নিয়ার অপারেশন করি। যদি দেখা যায় যে সিমটোমেটিক, তখন একসাথে এই দুটো অপারেশন করবার কথা আমরা বলি, কারণ আপনার পেশাবের যে কষ্ট ওটাতে তো হার্নিয়া ঢুকবে এবং এটা আটকে যেতে পারে। আটকে গেলে তো তখন লাইফ জীবন নিয়ে টানাটানি। তো সেটাই, যদি সিমটম না থাকে আগে প্রস্টেটের চিকিৎসা করা বা কাশির চিকিৎসা করা, কষার চিকিৎসা করা। আর যদি সিমটোমেটিক হয় তাহলে হার্নিয়ার অপারেশনটা। আপনি যেটা বলছিলেন যে কোষ্ঠকাঠিন্যতে যারা ভুগছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়ার সমস্যাটা হতে পারে। তো কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, বা কি কি ডায়েট প্ল্যান আসলে মেইনটেইন করা উচিত? ফাইবার রিচ ডায়েটের আমাদের ফুড চার্টের মধ্যে রাখা, যেগুলো আমাদের স্টুল বাল্কটাকে তৈরি করবে। প্রচুর পানি খাওয়া, শাকসবজি খাওয়া এবং লাল মাংস যেগুলো, ওগুলোকে অ্যাভয়েড করা। এবং জাঙ্ক ফুডস, আমাদের এখনকার যে আরবান লাইফস্টাইল, আমরা প্রচুর কেএফসি হাবিজাবি খাই, বার্গার, এগুলোকে যতটা সময় অ্যাভয়েড করা করলে পরে যতটা বাইরের খাবার অ্যাভয়েড করে যেতে পারে। স্যার, আমি একটু লাইফস্টাইলের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে হার্নিয়ার অপারেশন হয়ে যাওয়ার পরবর্তীতে সেই রোগীর কি দীর্ঘদিন সময় কোনো ওষুধ খেতে হবে কিনা, বা তার জীবনযাত্রাটা কেমন হবে? ওষুধ তো কিছু প্রয়োজন নাই, তার সামান্য ব্যথা থাকতে পারে, ব্যথার ওষুধটা আমরা দিয়ে দেই, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কন্ট্রোলের জন্য। এবং ল্যাপারোস্কোপি করলে 2 দিন 7 ডেজ উনি নর্মাল ওয়ার্কে রিটার্ন করেন। আর ওপেন টেকনিকের ক্ষেত্রে আমরা একই রকম ব্যাপারটা আমরা একটু বলি 3 মাসের মতো সময়, যেন খুব বেশি ওজন না উঠায় আর খুব বেশি স্ট্রেসফুল বা ভারী কাজ যাতে না করেন, সেই কাজগুলোকে। আচ্ছা স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একটু জানতে চাচ্ছি, যারা প্রেগনেন্ট ওমেন বিশেষ করে প্লাস ওবেস এরকম যদি হয়ে থাকে, তাদের যদি হার্নিয়ার প্রবলেম হয় তখন আসলে কি অপারেশনটা কখন করবে? আসলে যে প্রেগন্যান্সির সময় করবে নাকি পরবর্তীতে করা যাবে? এখন হার্নিয়াটা সিমটোমেটিক কিনা সেটা দেখা। যদি সিমটোমেটিক হয়, যেটা বললাম ফিমোরাল হার্নিয়া, যেটা ব্যথা হয় খুব বেশি, সেক্ষেত্রে তখন আবার দেখতে হবে বাচ্চাটা কত ট্রাইমেস্টারের বাচ্চা। হ্যাঁ, সাধারণত 3rd ট্রাইমেস্টার হলে অপারেশন করা যায়, বাচ্চার কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি প্রেগনেন্সিটা আর্লি স্টেজ থাকে, 1st ট্রাইমেস্টার 2nd ট্রাইমেস্টার, তখন বাচ্চার তো ক্ষতি হয়। আমরা তখন অপারেশনটা যত সময় অ্যাভয়েড করি। তখন হচ্ছে আসলে ওষুধ দিয়ে কি এটা কোনো রকম ব্যথার ওষুধ দেওয়া যায়। আর কিছু ওই যে বললাম যে নিয়ম কানুন মানতে বলি, ওনাদের কনস্টিপেশন থাকে সেগুলো অ্যাভয়েড করা খুব বেশি। স্যার, আমরা দর্শকের উদ্দেশ্যে আপনার 2টা লাইন শুনতে চাই। আসলে হার্নিয়াকে প্রতিরোধ করবার জন্য আসলে কি করা যেতে পারে? হার্নিয়া প্রতিরোধযোগ্য অসুখ না, হার্নিয়া যার হবে তার হবেই। যেটা কথা হলো যে হার্নিয়া আপনার নজরে আসার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ হন, এটাই হলো আমার উপদেশ। এটা নিজে থেকে কোনো ওষুধ দিয়ে আসলে ঠিক করবার মতো কোনো রোগ নয়। ওষুধ দিয়ে এটাকে যদি ব্যথাটাকে আপনি দমন করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হবে। কিছুক্ষণের জন্য দমন করা যায়, কিন্তু পরবর্তীতে আরো সিরিয়াস অবস্থায় কিন্তু চলে যাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সনকলে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।